হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি সত্যি বলে সত্যি কিছু নেই ট্রেলার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে, 5টা নাগাদ রিলিজ করে গেছে। তো যখন এই টিজার বেরিয়েছিল সেই মুহূর্তে আমি দিল্লি যাচ্ছিলাম। তো তখন আমি ট্রেন থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, ভয়েস দিয়ে বানিয়েছিলাম আর কি। এবং সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম কয়েকটা ইনফরমেশন, আবারও রিপিট করে দিচ্ছি সেটা, যেটা বেসিক্যালি 12 অ্যাংরি ম্যানেরই অ্যাডাপ্টেশন। বাট 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশনের যেহেতু রাইটসটা তারা পাচ্ছিল না আর কি, প্রোডাকশন হাউস, যেহেতু এটা হলিউডের প্রোডাকশন, তো সেটা অলরেডি 12 অ্যাংরি ম্যানের একটা অ্যাডাপ্টেশন হয়েছিল, এক রুকা হুয়া ফ্যাসলা বলে একটা প্লে হয়েছিল এনএসডি তে। তো সেটা রাইটস তারা নিয়েছে এবং পরবর্তীতে ওই প্লে থেকে বাসু চ্যাটার্জি আবার ছবি বানান, এক রুকা হুয়া ফ্যাসলা, এটা খুবই পপুলার একটা ছবি। আর এছাড়া 12 অ্যাংরি ম্যানের কিন্তু বহুবার বিভিন্ন ভাষায় অ্যাডাপ্টেশন হয়ে গেছে, কোরিয়াতে হয়েছে, জাপানে হয়েছে, দেশে বিদেশে সব জায়গায় হয়ে গেছে। ইভেন সবচেয়ে রিসেন্টলি মালায়ালাম আট্টাম বলে করেছে, কানাডা ইন্ডাস্ট্রি করেছিল, তো অনেকেই করে নিয়েছে আর কি। আগে আমি এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম যে সৃজিত মুখার্জি কিন্তু 12 অ্যাংরি ম্যানের একটা অ্যাডাপ্টেশন করছেন, এবং আমি তখন বলেছিলাম যে সৃজিত মুখার্জি কিন্তু অলরেডি নিজে যখন প্লেস করতেন তখন অলরেডি 12 অ্যাংরি ম্যানের একটা অ্যাডাপ্টেশন উনি নিজে করেছিলেন, মাইন্ড গেম বলে। তো সেইটাই আর কি, সেই স্ক্রিপ্টটাই এবার আমরা ছবি হিসেবে দেখতে পাচ্ছি আর কি। সত্যি বলে সত্যি কিছু নেই এই নাম দিয়ে করা হচ্ছে। আমার চ্যানেলে 12 অ্যাংরি ম্যান নিয়ে একটা ডিটেল ভিডিও রয়েছে, একটা অল টাইম ক্লাসিক ফিল্ম, কেন তার কিন্তু কি কি রয়েছে, কি থিওরিজ, সেগুলো আমি ব্যাখ্যা করেছিলাম ওটার মধ্যে, চাইলে আপনারা চেক আউট করে দেখতে পারেন। আমি ভিডিওটা কমেন্ট সেকশনে পিন করে দেবো। এবার কথা হচ্ছে, আমি ওই ভিডিওটা যদি আপনারা চালিয়ে দেখেন, সেখানে আমি একটা কথা বলছিলাম যে সৃজিত মুখার্জি যখন এটা অ্যাডাপ্ট করছেন তখন এটা রেলিভেন্ট কিভাবে হবে, যে এই গল্পটা তো একটা 50s এর গল্প, তো সেটা আজকের দিনে কিভাবে রেলিভেন্ট হবে। এবং বারবার অন্য এই যে এতগুলো দেশে যে হয়েছে, অ্যাডাপ্টেড হয়েছে, এতগুলো কালচারসে হয়েছে, কেন হতে পেরেছে? কারণ প্রতিবার তারা নিজেদের কালচারের কিছু জিনিসপত্র সেখানে ইনফিউজ করেছে, আজকের দিনের মতো যুগ উপযোগী করেছে ওটাকে। তো সেটা কিন্তু এই কাজটার মধ্যেও দেখতে পাওয়া যায়। আমাদের সোসাইটির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা জিনিসপত্র চলছে আমাদের বেঙ্গলি সোসাইটির মধ্যে, সেখানে একটা যে হিন্দি ডমিনেন্সের বিরুদ্ধে কথা বলা, সেই ধরনের, তারপরে হিন্দু মুসলিমের যে একটা কন্টিনিউয়াসলি টাসেল চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই, সেই জিনিসপত্র, তো নানান জিনিসপত্র কিন্তু যেগুলো এখন আমাদের সমাজে হচ্ছে, বা আমাদেরকে একটা টক্সিক ফেমিনিস্ট মাইন্ডসেটও ঢুকে যাচ্ছে, যেটাকে সিউডো ফেমিনিজম আমরা বলি, সেই সব জিনিসপত্র, এই যে অনেক কিছু, এই যেটা সমাজে এখন আমাদের ঢুকছে, এবং এই যে হোমোসেক্সুয়ালিটিকে এখনো আর কি খারাপ চোখে দেখা, তো এই সব ধরনের জিনিসপত্র কিন্তু এই ট্রেলারটার মধ্যে ভিজিবল, যে এই গল্পটাকে কিন্তু আজকের অনুযায়ী রেলিভেন্ট বানানো হয়েছে। এই যারা 12 অ্যাংরি ম্যান দেখেছেন, ওখানে দেখবেন যে এই যে জুরি, যে 12 জন জুরি ছিল, তারা কিন্তু এই যে ডিসিশনটা পাস করছে, তাদের ডিসিশনটার মধ্যে তাদের যে লাইফ, তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সেটা কিন্তু ওই ডিসিশন মেকিংটার ওপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে, এবং এখানেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এখানে যেটা করা হয়েছে, ওখানে যেহেতু পুরোটাই একটা ঘরের মধ্যে ছিল এবং পুরোটাই কনভারসেশন বেসড একটা ড্রামা ছিল, এখানে কিন্তু সৃজিত মুখার্জি এটাকে যেহেতু কমার্শিয়াল বানাতে হবে এবং আজকের দিনের জন্য, এবং সব ধরনের অডিয়েন্সকে প্যালেটেবল বানাতে হবে তাদের জন্য, তাই জন্য কিন্তু এই যে ব্যাক স্টোরিটা, যে তাদের লাইফটা কিরকম, আজকে সৌরসেনী যে কথাটা বলছে, কেন বলছে? কারণ সৌরসেনীর সাথে ছোটবেলায় একটা মলেস্টেশন হয়েছে, চাইল্ড মলেস্টেশন, চাইল্ড সেক্স অ্যাবিউজ হয়েছে, তো তাই জন্য কিন্তু তার মাইন্ডসেটটা আজকে এরকম হয়েছে। ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি সে একজন প্রো হিন্দু, কিন্তু কেন? কারণ ছোটবেলায় সে একটা দাঙ্গা নিজের চোখের সামনে হতে দেখেছে। তো এটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যে আজকে এটা কেন এরকম, সেটা কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছে, এবং সেটাকে ভিজুয়ালি কিন্তু সৃজিত মুখার্জি দেখিয়েছে। এবং ভিজুয়াল মোনোটোনটাকে যাতে কাটানো যেতে পারে, যে একটাই লোকেশনে আর কি খালি 12টা লোক কথা বলে আছে, সেখান থেকে বেরিয়ে এসে জিনিসটাকে আর কি ওরা বারবার বিভিন্ন লোকেশনে নিয়ে গেছে। এবং এটা হয়তো সেটার কি ব্যাখ্যাটা থাকে স্ক্রিপ্টের মধ্যে, সেটা আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি, কেন সমুদ্রের ধারে চলে যাচ্ছে, কেন ব্রিজের মাঝে চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে, এটা পুরোপুরি ড্রিম সিকোয়েন্সের মতো করে, তো সেটা কেন হচ্ছে সেটা ব্যাখ্যাটা আমরা স্ক্রিপ্টে পাবো, যে কিভাবে এটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে আর কি। বাট এটা ভিজুয়াল মোনোটোন কাটাবার জন্যই করা হয়েছে। ট্রেলারটা প্রচন্ড কম্প্যাক্ট হয়েছে, এবং যে মিউজিকটাকে পিছনে ইউজ করা হয়েছে, তোমার ঘরে বসত করে, ওই গানটা ব্যাপকভাবে অ্যাপ্ট যাচ্ছে আর কি। এবং সৃজিত মুখার্জি না নিজের ট্রেলার দুর্দান্ত ডিজাইন করতে পারেন, ছবি যাই হোক, ট্রেলার কিন্তু অসাধারণভাবে উনি ডিজাইন করেন, এবং টিজারটাও খুবই ভালো ছিল, ট্রেলারটাও কিন্তু খুবই ভালো হয়েছে। এবং যেহেতু উনি 12 জন অ্যাক্টার্স, খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নিয়েছেন, এবং ভেরিয়েশন রয়েছে সেটার মধ্যে, নানান রকমের অভিনেত্রীরা রয়েছেন, তো সেইটাকে যেভাবে উনি খেলিয়েছেন পুরো জিনিসটাকে, প্রতিটা ডায়লগ যেভাবে আসছে, এবং যেহেতু সৃজিত মুখার্জি ডায়লগ খুব ভালো লেখেন, তো ট্রেলারের শেষের দিকে পরমব্রত যে ডায়লগটা রয়েছে, বা কৌশিক গাঙ্গুলি যেভাবে ডায়লগ দিচ্ছে, যেখানে কৌশিক গাঙ্গুলি এবং পরমব্রত ঝামেলা হচ্ছে, ডায়লগসগুলো খুব ভালো ওয়ার্ক করছে, পারফরমেন্সেস খুব দেখতে ভালো লাগছে, এবং তার সাথে যে গানটার সাথে যেভাবে বিটে বিটে কাটা হয়েছে ট্রেলারটাকে, সেটা মিলিয়ে কিন্তু ট্রেলারটা খুব ভালো একটা ইম্প্যাক্ট ছাড়তে পারে দর্শকদের উপর। এবার যেটা হয়তো সৃজিত মুখার্জি একটা এন্ডিং এর টুইস্ট এরকম করে দিতে পারেন, যে যাকে আর কি, যে লোকটার ওপর আর কি বাকিরা মনে করছে যে খুন করেছে,
প্রথমে তো এরকমই ছিল যে প্রত্যেকে ভাবছিল খুন করেছে একজন খালি ছিল, মানে যেটা আর কি জুরার নাম্বার 6 ছিল অরিজিনাল গল্পটাতে, সেই খালি ভাবছিল না এ গিল্টি নয়, এবং সেখান থেকে প্রত্যেকেরই মাইন্ডসেট ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়। বাট হয়তো সৃজিত মুখার্জি এরকম টুইস্ট রাখতে পারেন যে হয়তো যে ছেলেটা মানে একে আর কি ছেড়ে দিল আর কি, কৌশিক গাঙ্গুলি তাকে ফাঁসি দিল না, সে হয়তো খুনটা করেনি এরকম অ্যাপারেন্টলি দেখালো, বাট হয়তো সে অ্যাকচুয়ালিতে খুনটা করেছে, এরকম একটা টুইস্ট থাকতে পারে যে সে হয়তো বেঁচে গেল কিন্তু সে হয়তো অ্যাকচুয়ালিতে খুনটা করেছিল, এরকম একটা টুইস্টও তিনি রাখতে পারেন। কারণ সৃজিত মুখার্জি ইজ নোন ফর এন্ডিং টুইস্ট, এবং ওনার এই ধরনের শকিং ভ্যালু উনি দিয়ে থাকেন চিরকালই, তো সেটা উনি করতে পারেন, যেটা আমার মানে এটা প্রেডিকশন আর কি পুরোপুরি, দেখা যাক সেটা হয় কিনা। আমার বাকি ট্রেলারটা খুবই ভালো লেগেছে, সেটা প্রত্যেকের পারফরমেন্স হোক, ডায়লগ রাইটিং হোক, যেভাবে গানটাকে ব্যবহার করা হয়েছে সবকিছু, এবং আমি নিজে ইন্টারেস্টেড দেখার জন্য যে সৃজিত মুখার্জি 12 অ্যাংরি ম্যানের কিভাবে অ্যাডাপ্টেশন করছেন, এই যে বললাম যে আজকের দিনের মতো করা হয়েছে, সেই জিনিসটাকে কিভাবে উনি প্রেজেন্ট করছেন, কি মেসেজিং রাখছেন, কি বক্তব্য রাখছেন, এদের পারফরমেন্স এটা দেখার জন্য আমি এক্সাইটেড প্রচন্ড। 23 তারিখে আসছে, এবং জানুয়ারি মাসে এখন অব্দি যে দুটো বাংলা ছবি রিলিজ করেছে, ভাগ্যলক্ষ্মী এবং অন্যদিকে পাটালিগঞ্জের পুতুল খেলা, দুটো ছবি কিন্তু কন্টেন্ট ওয়াইজ বেশ ভালো হয়েছে। তো আশা করছি বাংলা ছবি যেগুলো জানুয়ারি মাসে আছে এখনো রিলিজ করতে চলেছে সেগুলো প্রত্যেকটা প্রমিসিং, এবং তার মধ্যে এটাও প্রমিসিং, এবং যদি হিট হয়ে যায়, জেনারেলি জানুয়ারি মাসে কিন্তু আমরা বাংলা ছবিকে চলতে দেখি না, সেভাবে হিট ট্যাগ পেতে দেখি না। তো দেখা যাক সত্যি বলে সত্যির কিছু নেই চলে কিনা, কারণ এই ধরনের ছবি আর কি দেখতে বাঙালি পছন্দ করে, এবং এই ট্রেলারটা আমার মনে হয় বেশিরভাগ লোকেরই পছন্দ হবে। আমার একটা মাত্র জিনিস যেটা ট্রেলারের মধ্যে ওয়ার্ক করেনি, সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স। দেখুন আমি টিজারের সময় বলেছিলাম, টিজারের সময় অনেকে না পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ক্যারেক্টার প্রেজেন্টেশনটা ভালো লাগেনি। এবার আমার কিন্তু তখন দেখবেন আমি বলেছিলাম, আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পারেন ওই রিভিউটা, আমি ওখানে একটা বক্তব্য রেখেছিলাম যে মাইট বি হয়তো সৃজিত মুখার্জি যখন লিখেছিলেন স্ক্রিপ্টটা, হয়তো একে মানে ঋতুপর্ণ ঘোষকে মাথায় রেখে লিখেছিলেন, যে তিনি চাইছিলেন যে ইনি প্লে করুন, ঠিক আছে, যেটা আমরা চতুষ্কোণের ক্ষেত্রেও হতে দেখেছিলাম, যে ওই যে ওখানেও যে পরমব্রত যে ক্যারেক্টারটা প্লে করেছিল, মানে ওটা আগে কিন্তু ঋতুপর্ণ ঘোষকে মাথায় রেখে উনি লিখেছিলেন সৃজিত মুখার্জি, এখানেও হয়তো সেটাই হয়েছে, মাইট বি। যেরকম জজের চরিত্রটা একটা টাইমে অঞ্জন দত্তর করার কথা ছিল, আমরা শুনেছিলাম আর কি, তো মানে যেটা কৌশিক গাঙ্গুলি এখন করছেন। এনিওয়ে, কিন্তু এই যে পরমব্রত চট্টোপাধ্যায় যে পারফরমেন্সটা দিচ্ছে না, ওটা আর কি প্রচন্ড ক্যারিকেচারিশ লাগছে, মানে কিছু কিছু পয়েন্টে, ঠিক আছে, কিছু কিছু জায়গাতে কিন্তু পুরো ক্যারিকেচারিশ লাগছে। ব্রিজের ওপর যে ডায়লগটা বলছে সেটা কিন্তু মনে হচ্ছে ঋতুপর্ণ ঘোষকেই কোথাও কি এপ করে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা না অর্গ্যানিক মনে হচ্ছে না, মানে একটু মিমিক্রি টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা, তো ওইটাই জিনিসটা চোখে লাগছিল, ঠিক আছে। ওই পারফরমেন্সটা যদি একটু সার্টেন হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ওটা বড্ড যেন লাউড, একটু ক্যারিকেচারিশ হয়ে যাচ্ছে, ওইটাই একমাত্র আমার খারাপ লেগেছে গোটা ট্রেলারের মধ্যে, বাকি কিন্তু সবই ভালো লেগেছে। তো আপনাদের কি মনে হয় ট্রেলারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।